শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যা দ্রুত সমাধান করা হবে মর্মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা মাহফুজ আলমের আশ্বাসের পরও ৩ দফা দাবিতে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন ও ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসান সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা একত্রতা পোষণ করে আন্দোলন চালিয়ে যাওয়ার এই ঘোষণা দেন। ৩ দফা দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে লং মার্চ টু যমুনা কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার অভিমুখে যাত্রা করে কয়েক শত শিক্ষার্থী। পথিমধ্যে পুলিশের বেশ কয়েকটি ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে কাকরাইল মোড়ে পৌঁছালে সেখানে পুলিশি বাধার মুখে পড়েন তারা। সেখান থেকে কাকরাইল মোড়ে গিয়ে রাতভর অবস্থান নেন তারা। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রাতে সেখানে উপস্থিত হয়ে আশ্বাস দিলেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। দর্শক, এই মুহূর্তে কাকরাইল এলাকায় রয়েছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন আন্দোলনকারীরা, আমাদের জানাবেন। তাবাসসুম, আপনি জানেন এখানে গতকাল থেকে আন্দোলন চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মূলত আপনি দেখতে পাচ্ছেন এখানে তারা ৩ দফায় আন্দোলন করছেন। এই আন্দোলনগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে সেখানে আবাসিক যে শিক্ষার্থী নেই, যারা ৭০% শিক্ষার্থীকে আবাসন বৃত্তি দিতে হবে। ক্যাম্পাসে যত ক্রিয়াশীল সংগঠন রয়েছে, ছাত্র শিবির, ছাত্রদল সহ অন্যান্য বাম সংগঠন, ডান সংগঠন, যত ধরনের সাংস্কৃতিক সংগঠন আছে তারা প্রত্যেকে এখানে এটার সাথে যুক্ত হয়েছেন। তারা আন্দোলনে সংহতি জানিয়েছেন। এছাড়া শিক্ষক সংগঠনগুলো তাদের আন্দোলনে সংহতি জানিয়েছেন। তাদের একটাই দাবি, তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম যে দাবিগুলো রয়েছে ৩ দফা দাবি। এই ৩ দফা দাবি পালন না মেনে নেওয়া পর্যন্ত তারা এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ছেড়ে যাবে, এমনটি তারা জানিয়েছেন এবং তাদের আন্দোলন চলবে। গত রাতেও তারা এখানে অবস্থান করেছেন। এখান থেকে তারা বারবার স্লোগান দিচ্ছেন এবং তাদের দাবির কথা সরকারের কাছে জানাচ্ছেন। এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। তাবাসসুম। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কাকরাইল এলাকা থেকে আন্দোলনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিল আমাদের সহকর্মী আফজাল হোসেন। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের উপর শুনানি শুরু হয়েছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভুইয়া ও অনিক আর হক। এর আগে বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত ১ ডিসেম্বর ওই রায় দেন। ১৯ ডিসেম্বর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। এরপর রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু আপিল করে। গত ১৩ মার্চ আবেদন দুটি আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। ভেজাল খাদ্য একটি সামাজিক সমস্যা যা দৈনন্দিন জীবনে আমরা সবাই মুখোমুখি হচ্ছি, যা জনস্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। কতিপয় অসাধু মানুষ বেশি লাভের জন্য খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিতে ভেজাল দিচ্ছে, যার মাধ্যমে মানুষ নানা রকম জটিল রোগে আক্রান্ত হচ্ছে, এমনকি মৃত্যুর ঝুঁকি পর্যন্ত সৃষ্টি হচ্ছে। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যে ভেজালের উপস্থিতি সাধারণ মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন ভেজাল খাদ্য প্রতিরোধক সংশ্লিষ্টরা। মোমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর ২ পর্বের ধারাবাহিক বিশেষ প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। হাসপাতালের এই চিত্রই বলে দেয় পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত রোগী আসছেন চিকিৎসকের পরামর্শ নিতে। তাই তো রোগীদের ভিড় হাসপাতাল চত্বরে। কিডনি সহ লিভার সিরোসিস রোগীর সংখ্যা আনুপাতিক হারে বেশি। আমরা ওই ভেজাল খাবারটা খেলে তো আমরা সুস্থ থাকতে পারতেছি না। ভেজাল খাবারগুলোর কারণে আসলে এই সমস্যাগুলো দীর্ঘদিন যাবৎ খাইতে একটা সময় এসে বড় সমস্যা ধারণ করছে। খাদ্যদ্রব্যগুলো খাচ্ছে আসলে অনেক ভেজাল, নানান সমস্যার কারণে এখানে আমার পেটের সমস্যা হচ্ছে। এত সংশয়ের মধ্যে থাকি কোনটা ভালো কোনটা মন্দ এখন আর বাছাই করতে পারি না। আর তাই চলুন ভেজাল খাদ্য খেলে কি সমস্যা হতে পারে সেটা জেনে নেওয়া যাক। কি বলছেন এই চিকিৎসক? লিভারের সমস্যা হবে, আপনার কিডনিতে সমস্যা হতে পারে, আপনার
ওবেসিটি ডেভেলপমেন্ট করতে পারে। এই যে ধরেন আমরা এখন লাং পেশেন্টগুলো বেশি পাচ্ছি, কারণ ভেজাল খাদ্যগুলোতে হচ্ছে কার্সিনোজেন থাকে। এই কার্সিনোজেনগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ক্যান্সারের যে উৎপত্তি সেগুলোকে হচ্ছে সক্রিয় করে ফেলে। পরিস্থিতি যখন এমন, তখন নিরাপদ খাদ্যের নিশ্চয়তা নিয়ে কি বলছেন নগরবাসী? আমরা তো ওরকমভাবে চিন্তা করা হয় না, বা আমাদের পরিবারে বাচ্চা আছে, মা আছে, বাবা আছে, তারা খেতে চায়। আর মেডিসিন নাম দিলে আমটা পাকবো না, যেটা কম আর বেশি মেডিসিন দিবই। ভেজাল কিন্তু সেটা আমাদের মাথায় সেই সময় যখন আমরা ক্রয় করি সেই সময় থাকে না। এটা তাহলে যেসব ভেজাল খাদ্য বাজারে সয়লাভ হয়ে গেছে তা নিয়ে বিএসটিআই কর্তৃপক্ষ কি বলছে? কিছু কিছু প্রতিষ্ঠান আছে যে নামি দামি কোম্পানির ব্র্যান্ড নকল করে তারা বাজারজাত করছে, এরকম আছে। এবং অনেক কোম্পানির অজ্ঞতা আছে যে এই প্রোডাক্টটা বিএসটিআই অনুমোদন আছে কিনা। কমপ্লিটলি আমার ভোক্তা সাধারণ ভীষণভাবে প্রতারিত হচ্ছে। ভেজাল খাদ্যের তালিকায় বিভিন্ন ফ্যাক্টরিতে কৃত্রিমভাবে তৈরি খাবারগুলোর সঙ্গে সঙ্গে যোগ হয়েছে প্রাকৃতিক শাকসবজি ও ফলমূলের নাম। সার্বিক এই প্রেক্ষাপটকে কিভাবে নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ? ভেজাল আমরা কিছু জিনিস যখন আইডেন্টিফাই করতে পারছি, আমরা সেটার উপর কাজ করতেছি, নমুনা আমরা সংগ্রহ করতেছি, ল্যাব টেস্ট করাচ্ছি। যেগুলোতে খারাপ পাওয়া যাচ্ছে আমরা কোম্পানিকে বলি এগুলোকে মাঠ থেকে তুলে নিয়ে আসতেছি, কিন্তু দেখা যাচ্ছে আবার নতুন করে কোনো ভেজালের উৎপত্তি হচ্ছে। নিকট অতীতে বাজার মনিটরিংয়ে দৌড়ঝাঁপ দেখা গেলেও এখন ধীরগতি কেন? আর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কি বলছেন? সত্যি কি তারা ভোক্তাদের প্রত্যাশার জায়গাটি পূরণ করতে পারছেন? ঢাকা শহর অনেক বড়, 2টা সিটি কর্পোরেশন হয়ে গেছে। ঢাকা শহরে কারণ বাজারের মতো বাজার এখন অন্তত 100টা আছে। আমার 6টা টিম প্রতিদিন কি কারোর মাঝে থাকবে? পাবেন না, কারণ 6টা টিম আজকে 6টা জায়গায়, পরের দিন 6টা জায়গায়, আরও শপিং মলে, অন্যান্য ছোট ছোট এরিয়াতে, ফর এক্সাম্পল ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা ইত্যাদি অলওয়েজ আছে। যে ফলটি আপনি দেখতে পাচ্ছেন এই ফলটি আসলে ভেজাল কিংবা নির্ভেজাল এটি আসলে নির্ণয় করার সুযোগ যেমন ব্যবসায়ী থাকে না, তেমনি যারা নগরবাসী ক্রয় করেন তাদেরও কোনো কিছু করার থাকে না। তবে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ যারা ভেজাল খাদ্য নিরোধের ক্ষেত্রে ব্যাপকভাবে অবদান রাখছেন মাঠ পর্যায়ে, তারা কি আরেকটু সজাগ হবেন? অবস্থা তপু, মাই টিভি, ঢাকা। রাস্তা দখল করে গোডাউন নির্মাণ করায় 10 বছর ধরে ভোগান্তি পোহাচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জের সরকারি মোড়াপাড়া কলেজ ও মোড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। রাস্তা বন্ধ হওয়ায় প্রায় 1 কিলোমিটার ঘুরে কলেজে আসতে হয় শিক্ষার্থীদের। গোডাউন অপসারণ করে পুনরায় রাস্তা অবমুক্ত করার জন্য কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে দাবি জানান শিক্ষক, শিক্ষার্থীরা। রূপগঞ্জ প্রতিনিধি মকবুল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। উপজেলার মোড়াপাড়া ইউনিয়নের সরকারপাড়া থেকে মোড়াপাড়া কলেজের রাস্তাটি সরকারি বরাদ্দে 2003 সালে নির্মাণ করা হয়। 2009 সালে প্রভাবশালী এক ব্যক্তি রাস্তা দখল করে একটি গোডাউন নির্মাণ করে। এতে ভোগান্তিতে পড়েছে সরকারি মোড়াপাড়া কলেজ ও মোড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের 10 সহস্রাধিক শিক্ষার্থী সহ স্থানীয় লোকজন। বর্ষাকালে কলেজের দক্ষিণ পূর্ব দিক দিয়ে শিক্ষার্থীদের দূষিত হাঁটু পানি পেরিয়ে কলেজে আসতে হয়। এই পানি দিয়ে কলেজে আসার সময় অনেকে পড়ে গিয়ে আহত হচ্ছেন। রাস্তাটি পুনরায় খুলে দিলে শিক্ষক, শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটা কমে আসবে বলে জানান তারা। কলেজে আসার জন্য আরেকটা রাস্তা আছে, ওই রাস্তাটা বন্ধ করে দিয়ে ওরা মিল ফ্যাক্টরি করতে, তো ওই রাস্তাটার জন্য আমরা চলাচল করতে পারি না, আমাদের অন্য দিক দিয়ে আসতে হয়। আমাদের অনেকক্ষণ ঘুরে আসতে হয়, বর্ষাকালে হাঁটু জল থাকে, এই জন্য আমাদের আসতে অনেক সমস্যা হয়। পানি জমার কারণে আমাদের আমরা আসতে পারি না, মানে আসতে অনেক সমস্যা হয়, বা আসতে গেলে ড্রেস ভিজে যায়। অনেকদিন পর্যন্ত আমরা ওই রাস্তাটা চলাচল করছি, কিন্তু এখন আর ওই রাস্তাটা দেখতেছি যে ওই রাস্তাটা ইটাগুলো পর্যন্ত নাই। তারা আসলে এই জায়গাটা দখল করে ওই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। এই বন্ধ করার ফলে ছেলেমেয়েরা এখন এই সরাসরি আমাদের কলেজে আসা যাওয়া করতে পারছে না, অনেক জায়গায় ঘুরে আসতে হয়। রাস্তাটি পুনরায় চালু করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন কলেজের অধ্যক্ষ। যথাযথ কর্তৃপক্ষ, ইউনো মহোদয় প্লাস স্থানীয় সরকার যারা আছেন তাদেরকে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমি তাদেরকে অনুরোধ করব, যাতে ছেলেমেয়েরা ওই রাস্তা দিয়ে আসতে পারে এবং জনসাধারণের জন্য রাস্তাটি খুলে দেওয়া হয়। সড়কটির বিষয়ে অবগত উল্লেখ করে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমি অলরেডি আমাদের এসিল্যান্ডকে বলেছি যে এই জায়গাটি কার সেটি যাচাই বাছাই করতে। যদি এটি আমাদের সরকারি জায়গা হয় অবশ্যই আমরা এটি খুলে রাস্তাটি আবার পুনর্নির্মাণ করে দিই। ইলিয়াস কমল, মাই টিভি।
বর্ষার আগে নদী ভাঙ্গন, আতঙ্কে মানিকগঞ্জের যমুনা পাড়ের মানুষ। এরই মধ্যে ভাঙ্গন দেখা দিয়েছে শিবালয় উপজেলার প্রায় 7 কিলোমিটার এলাকা জুড়ে। তাই সহায় সম্বল রক্ষায় এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি নদীর পাড়ের মানুষের। ভাঙ্গন প্রতিরোধে আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। প্রতিনিধি লিটন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। অসময়ে ভাঙছে যমুনার তীর। মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিহালপুর, সমেজঘর, ঝিকুটিয়া, তেওতাসহ প্রায় 7 কিলোমিটার এলাকা জুড়ে এমন ভাঙন আতঙ্কে নদী পাড়ের মানুষ। তাদেরই একজন শিবালয় উপজেলার তেওতা গ্রামের হাজেরা বেগম। ভিক্ষাবৃত্তি করে প্রতিবন্ধী এক ছেলেকে নিয়ে তার সংসার। তবে নিজের শেষ সম্বলটুকু হারানোর শঙ্কায় এখন তিনি। আমি খাই সাহায্য উঠিয়া হেতাই এখন ওই যে এটুকু জায়গা যদি ভাঙে যায় গাঙ্গে আমরা থাকুন কোনে। শুধু হাজেরা বেগম না, তার মতো হাজারো পরিবারের একই অবস্থা। তাদের দাবি, নদীর মাঝে চরপড়াও নদী শাসন না করার কারণে অসময়ের ভাঙনে ভিটেমাটি ও ফসলি জমি হারাচ্ছেন তারা। তাই ভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন নদীপাড়ের বাসিন্দারা। আর পানি যখন বাড়বো তখন তো আমাকে গড় এক চাপের পর চলে যাব, আমরা কোহনে যাবো, কি করবো? এখন মনে করেন বস্তাটা ফালা একটু সাহায্য করলি আমাকে একটু থাকার মতো পরিবেশ হইল। বর্ষাইলে আমাকে বাড়িঘর সব ভেঙে দিয়ে দেবো, আপনারা তাড়াতাড়ি আমাকে বস্তার ব্যবস্থা করেন। সরকারের কাছে একটু আবেদন আমরা জানাই যে আমাকে একটু ব্যবস্থা যদি করে পারে সরকার। জেলা বিএনপি এবং বিএনপির আমাদের নেতাকর্মী সহ এই ভাঙনটা বন্ধ করা যায়, তার জন্য আমরা কালকে সকাল থেকেই কাজ শুরু করব। উপজেলা প্রশাসন বলছে, অসময় নদী ভাঙনের বিষয়ে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে অবগত করা হয়েছে। গঙ্গা প্রসাদ নামক জায়গাটি, সেখানে জরুরি ভিত্তিতে কাজ করার জন্য আমরা জেলা প্রশাসক বরাবর লিখেছি। এটি হয়তো কয়েকদিনের মধ্যে জরুরি কাজের ব্যাপারে আমরা আশ্বাস পেতে পারি। এদিকে স্থায়ীভাবে বাঁধ নির্মাণে এডিবি মিশন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কার্যক্রম শুরুর কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। সরকারি নির্দেশে আমরা সেই এলাকাগুলো পরিদর্শন করেছি এবং আমাদের ডিজাইন ডাটা তৈরি করে ডিজাইনও প্রস্তুত করা হয়েছে। এখন ডিপিপি প্রণয়নের কাজের দিকে বৈদেশিক সাহায্য পুষ্টের আওতায় সেটা প্রণয়নের দিকে যাচ্ছে। স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করে নদীর ভাঙন থেকে বসতবাড়ি, ফসলি জমি ও আশ্রয়ন কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি। বাজারে মনিটরিং না থাকায় অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্যে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত লক্ষ্মীপুরের সয়াবিন চাষিরা। গত বছরে সয়াবিনের মূল্য মন প্রতি ২৫০০ টাকা থাকলেও সিন্ডিকেটের কবলে এবছর তা ১০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর এতে লোকসানের আশঙ্কা করছেন চাষিরা। বৈরী আবহাওয়া ও অনাবৃষ্টির কারণে তুলনামূলক ফলন কম হলেও এবছর ৮৭,৩২০ মেট্রিক টন সয়াবিন হবে আশা করছে জেলা কৃষি বিভাগ। লক্ষ্মীপুর প্রতিনিধি শফিউল আজম চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মিফতা গালিব। সয়াল্যান্ড খ্যাত মেঘনার উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে দেশের উৎপাদিত সয়াবিনের ৮০% উৎপন্ন হয়। উদ্ভিজ্জ প্রোটিন, ফ্যাট, ফাইবার সমৃদ্ধ স্বাস্থ্যসম্মত সয়াবিন দিয়ে সাবান, গ্লিসারিন, রং, মুদ্রণকালীর পাশাপাশি পশুর খাদ্য, সয়া দুধ সহ অনেক প্যাকেটজাত খাবার তৈরি হয়। চলতি মৌসুমে ৪৩,৬৬০ হেক্টর জমিতে প্রায় ৪৫০ কোটি টাকার সয়াবিন এখন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা অসাধু সিন্ডিকেটের দখলে। আমরা এখানে সয়াবিন চাষ করি, কিন্তু আমাদের এই জেলাতে কোনো সয়াবিন ফ্যাক্টরি নাই, এই কারণে আমরা সয়াবিনের কোনো ন্যায্য মূল্য পাই না। ধানের মতন যদি সরকার যদি সয়াবিনটা কিনতো তাহলে আমরা ন্যায্য দাম পাইতাম। ফ্যাক্টরি না হওয়াতে আমরা ন্যায্য মূল্য পাই না। যথাযথ বাজার মনিটরিং না থাকায় এইসব সিন্ডিকেটের দৌরাত্ম্যে ক্ষতির মুখে কৃষকরা। এই বাজার দর কম, আমাকে এবার মেঘ বৃষ্টি না হওয়ার কারণে সয়াবিনের বাজার কম। গতবার ছিল ২২০০ টাকা, এবার সয়াবিন হলো ১১২০০ টাকা। ফলনও কম ধরছে, এবার আমাদের সয়াবিন অনেক লস হবে। জেলা কৃষি বিভাগ বলছে, বৈরী আবহাওয়া ও অনাবৃষ্টির কারণে তুলনামূলক ফসল কম হলেও সয়াবিন চাষে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এই পর্যন্ত আমাদের প্রায় ৩০% কর্তন সম্পন্ন হয়েছে। আমাদের কৃষি বিভাগের কর্মকর্তাদের তদারকির কারণে এই বছর ফলন ভালো হয় এবং রোগবালাই কম হয়। অর্থকারী ফসল সয়াবিনের চাষ অব্যাহত রাখতে বাজার মনিটরিং এর পাশাপাশি সয়াবিনকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন কারখানা নির্মাণে সরকারের উদ্যোগ দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। মিফতা গালিব,
মাই টিভি। এবার গ্রাম বাংলার খবর। গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শাহিদা আক্তার যশোদাকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ। দিবাগত রাত 2টায় গাজীপুর উত্তর ছায়াবিথি এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করা বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, আটককৃত শাহিদা আক্তার যশোদা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই থানা এলাকায় একটি শিশু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়াও গার্মেন্টসের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে তিনি অর্থায়ন করেছেন বলেও অভিযোগ রয়েছে। 5ই আগস্ট এর পরবর্তী সময়ে কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরি ভাঙচুর এবং শ্রমিকদেরকে উস্কানি দেওয়ার সাথে তার সম্পৃক্ততা থাকার তথ্য মিলেছে। সিলেট থেকে মদিনার উদ্দেশ্যে গিয়েছে বছরের প্রথম হজ ফ্লাইট। বুধবার বিকাল 5:30টার দিকে 418 জন হজযাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে উড়াল দেয় জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। সিলেটের হজযাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এবছর 5টি ফ্লাইট সরাসরি সিলেট থেকে পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে প্রথম ফ্লাইট যাচ্ছে সরাসরি মদিনায়। বাকি 4টি ফ্লাইট 23, 25, 26 ও 29 মে সিলেট জেদ্দা রুটে পরিচালিত হবে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রোড টু মক্কা কর্মসূচির অধীনে হজ যাত্রীদের জন্য দুই দেশের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্নের সুযোগ থাকলেও সিলেট থেকে পরিচালিত ফ্লাইটের যাত্রীদের সৌদি ইমিগ্রেশন সংশ্লিষ্ট বিমানবন্দরে করা হবে। সিলেট থেকে এবছর 2700 জন হজে যাচ্ছেন। তাদের মধ্যে 2090 জন সিলেট থেকে বিমানের ফ্লাইটে এবং অন্যরা যাবেন ঢাকা থেকে। দক্ষিণ চট্টগ্রামের কালুরঘাট সেতুর গতকাল ভিত্তিপ্রস্তর উন্মোচন করায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালখালী উপজেলা ও পৌরসভা। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বোয়ালখালী উপজেলার আমির ডক্টর মোহাম্মদ খোরশেদ আলম, নায়েবে আমির বিশিষ্ট চিকিৎসক ও চট্টগ্রাম 8 আসন জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ডক্টর মোহাম্মদ আবু নাসের, জামায়াত নেতা জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান, ইসলামী ছাত্র শিবির নেতা আব্দুর রহিম, সাতপুরা ইউনিয়নের সাবেক মেম্বার আহমেদ হোসেন সহ স্থানীয়রা। অতিরিক্ত গরমে সাতক্ষীরায় আম পেকে যাওয়ায় আম ক্যালেন্ডার অনুযায়ী 5 দিন এগিয়ে 15 মে বৃহস্পতিবার গাছ থেকে আম সংগ্রহের দিন পুনর্নির্ধারণ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা প্রশাসকের হলরুমে জরুরি সভায় আম চাষি ও কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনার পর জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এই ঘোষণা দেন। এ সময় সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়েব আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন সহ আম চাষি ও ব্যবসায়ীরা। দিনাজপুরের পার্বতীপুরে বিএনপি নেতাকর্মীদের নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মোমিনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বুধবার সভার আয়োজন করা হয়। এ সময় দিনাজপুর 5 আসনের সাবেক সংসদ সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি AZM রেজাউনুল হক, সিনিয়র সহসভাপতি AZM মেহনাজুল হক, ফুলবাড়ী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জের সদরের হামিদপুর এলাকায় গরুর খামারের ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় 10 লাখ টাকা মূল্যের উন্নত জাতের 3টি গরু উদ্ধার করা হয়েছে। বুধবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ ঘটনায় জড়িত মোট 6 জনকে চিহ্নিত করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের তৎপরতা চলছে।
ঝিনাইদহের মহেশপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। বুধবার উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মহেশপুর উপজেলার বিভিন্ন প্রেস ক্লাবের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব মহেশপুরের সভাপতি সরওয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মহেশপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সেলিম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। দুর্নীতি দমন কমিশন কর্তৃক গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিতর্ক রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন মাদারীপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহযোগিতায় কালকিনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার জেলা তথ্য অফিস আয়োজনে তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তুলতে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এহসান মুরাদ। কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাভেদ রহিম বিজন, সরাইল সার্কেলের এএসপি তপন সরকার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডক্টর মোহাম্মদ মোস্তফা কামাল, সমাজসেবার উপপরিচালক আব্দুল কাইয়ুম, ডক্টর মাহমুদুল হাসান সহ আরো অনেকে। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস। বরিশালের মুলাদিতে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের আয়োজনে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। উপজেলার সহকারী শিক্ষা অফিসার নুরুন নাহার এর সভাপতিত্বে উপজেলার গাছুয়া ইউনিয়নের 44 নং চর পরীক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 150 জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও পানির পট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ নিজামুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস সহ আরো অনেকে।